আজকের ভিডিও আমরা নতুন কিছু বিষয় পড়ব। এর আগের ভিডিও লাস্ট যতটুকু পড়েছিলাম সেটা হচ্ছে যে একমাত্রিক পথে স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে বস্তু কণার অন্তিম বেগ কিরকম হয় এবং সেখান থেকে বিভিন্ন কেস আলোচনা করেছিলাম। যদি তোমরা এর আগের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে, অথবা প্লে লিস্টে গিয়ে ওয়ার্ক পাওয়ার আর এনার্জি সার্চ করলে ওখান থেকে পেয়ে যাবে। আজকের প্রথম বিষয়টি দেখো, অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষে আমরা বলেছিলাম যখন বস্তুকণা দুটি কিছু একটা বেগ নিয়ে যাবে, ধরো এটা m1 ভরের বস্তুকণা এ যাচ্ছিল u1 বেগে এবং আরেকটা ছিল m2 ভরের বস্তুকণা সে যাচ্ছিল u2 বেগে। এরা সংঘর্ষের পর পরস্পর জুড়ে একটা নির্দিষ্ট বেগ কিছু একটা নিয়ে যাবে, সেটা ধরে নাও v। তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র লাগালে m1 u1 প্লাস m2 u2 সমান হবে m1 প্লাস m2 হোল ইন্টু v। এবার আমাদের এখানে একটা জিনিস প্রমাণ করতে দেয় যে দেখাও যে অস্থিতিস্থাপক সংঘর্ষের ফলে শক্তি ক্ষয় হয় এবং ওই শক্তি ক্ষয়ের রাশিমালাটা নির্ণয় করো। তাহলে শক্তি ক্ষয় হয় বলতে এখানে গতিশক্তি যেটা সেটা সংরক্ষিত থাকে না, সেটা প্রথমে ডেফিনেশনে আমরা পড়েছিলাম। তাহলে প্রাথমিক গতিশক্তি কত ছিল? প্রাথমিক গতিশক্তি ছিল হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, আর অন্তিম গতিশক্তি হলো হাফ m1 v স্কয়ার প্লাস হাফ m2 v স্কয়ার। তার কারণ কি, দুটো বস্তুই একই বেগ নিয়ে যাচ্ছে। তাহলে শক্তি ক্ষয় ডেল্টা ই যদি ধরি, সেটা সমান হবে প্রাথমিক গতিশক্তি মাইনাস অন্তিম গতিশক্তি। তাহলে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার মাইনাস হাফ অফ m1 প্লাস m2 ইন্টু v স্কয়ার। এবার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে যদি আমরা v বার করে নিই, vটা হবে m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। তো সেটা এখানে এনে বসিয়ে দেবো। তাহলে কত হয় দেখো, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার মাইনাস হাফ অফ m1 প্লাস m2 ইন্টু v স্কয়ার। v স্কয়ারের মান বসিয়ে দাও, m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2 তার স্কয়ার সমান হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার মাইনাস হাফ অফ, এটা আসবে m1 v1 m1 u1 প্লাস m2 u2 তাদের স্কয়ার বাই m1 প্লাস m2। তার কারণ এখানে এটা m1 প্লাস m2 এর স্কয়ার হবে আর এখানে একটা আছে, তাহলে যদি কেটে যায় একটা, তাহলে একটা m1 প্লাস m2 পড়ে থাকবে নিচে। এর পুরো সমীকরণটা থেকে যদি আমরা 1/2 ইন্টু m1 প্লাস m2 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে
m1 into m1 plus m2 into u1 এর স্কয়ার প্লাস m2 into m1 plus m2 into u2 এর স্কয়ার মাইনাস m1 u1 plus m2 u2 তার হোল স্কয়ার। এবারে সিম্পলিফাই করো 1/2 into m1 plus m2 এটা হবে m1 স্কয়ার u1 স্কয়ার plus m1 m2 u1 স্কয়ার plus m1 m2 u2 এর স্কয়ার plus m2 স্কয়ার u2 এর স্কয়ার আর এটাকে ভেঙে দাও a plus b এর স্কয়ারের সূত্রে, তাহলে হবে m1 স্কয়ার u1 স্কয়ার মাইনাস m2 স্কয়ার u2 স্কয়ার মাইনাস 2 m1 m2 u1 u2। এখান থেকে m1 স্কয়ার u1 স্কয়ার আর এখান থেকে m1 স্কয়ার কেটে দাও আর এটা m2 স্কয়ার u2 স্কয়ার এটা কেটে দাও, তাহলে থাকবে 1/2 into m1 plus m2 আর এখান থেকে যদি m1 m2 কমন নিয়ে নিই তাহলে এটা থাকবে u1 স্কয়ার প্লাস u2 এর স্কয়ার মাইনাস 2 u1 u2 সমান লিখতে পারি m1 m2 by 2 into m1 plus m2 into u1 minus u2 তার হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে শক্তি ক্ষয়ের রাশিমালা। তাহলে যেহেতু অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না, তাহলে এই শক্তি ক্ষয়ের রাশিমালাটা অনেক সময় বার করতে বলে বা তোমাকে বলে দিবে যে প্রমাণ করো যে m1 ভরের বস্তু কণা ও m2 ভরের বস্তু কণা যথাক্রমে u1 ও u2 বেগে গেলে অস্থিতিস্থাপক সংঘর্ষের পরে দেখাও যে ওদের শক্তি ক্ষয়ের রাশিমালা m1 m2 whole into u1 minus u2 এর square by 2 into m1 plus m2। এবারে দেখো দ্বিমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষে একটি সমতলে সীমাবদ্ধ থাকে তাকে দ্বিমাত্রিক সংঘর্ষ বলবো, যেমন ক্যারাম। দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের ভরবেগগুলিকে x এবং y অক্ষ বরাবর উপাংশ বিভাজনের মাধ্যমে ভাঙতে হবে। ধরে নাও m1 ভরের বস্তু কণা x অ্যাক্সিসের সাথে θ1 কোণ করে u1 বেগে যাচ্ছিল আর m2 ভরের বস্তু কণা x অ্যাক্সিসের সাথে θ2 কোণ করে u2 বেগে যাচ্ছিল। এবারে এদের যখন সংঘর্ষ হবে তাহলে এরকম কোনো একটা জায়গায় সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পর m1 ভরের বস্তু কণা একটা দিকে যাবে, m2 ভরের বস্তু কণা আরেকটা দিকে যাবে। তো ধরে নাও m2 ভরের বস্তু কণা এখানে পৌঁছালো এবং সে x অ্যাক্সিসের সাথে v2 বেগে গেল এবং এখানে কোণ করলো φ2। আর m1 ভরের বস্তু কণা এইভাবে গেল, সেখানে সে x অ্যাক্সিসের সাথে φ1 কোণ করলো দিয়ে v1 বেগে গেল। এবার আমরা যদি উপাংশ বিভাজন করি ভরবেগের, তাহলে যখন সংঘর্ষ হয়নি তখন x অক্ষ বরাবর উপাংশ কত, এটাকে ধরে নাও u1 x আর এদিকে ধরো u1 y।
আচ্ছা, m2 ভরের বস্তু কণার ক্ষেত্রে এটাকে ধরে নাও u2x আর তার লম্ব দিকে ধরো u2y। সংঘর্ষের পর এখানে সংঘর্ষ হয়েছে, m2 ভরের বস্তু কণার ক্ষেত্রে x অক্ষ বরাবর বেগ ধরে নাও v2x আর y অক্ষ বরাবর হচ্ছে কত v2y। আবার একই রকম m1 ভরের বস্তু কণার x অক্ষ বরাবর গতিবেগ হচ্ছে v1x আর y অক্ষ বরাবর গতিবেগ হচ্ছে v1y। আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো তখন একটা x অক্ষ বরাবর লাগাবো, একটা y অক্ষ বরাবর লাগাবো। তাহলে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগালে সংঘর্ষের পূর্বে ভরবেগ কত ছিল u1x into m1 plus m2 into u2x আর সংঘাতের পর হয়েছে m1 v1x plus m2 v2x। এবারে u1x সমান কত u1 cos theta 1, একই রকম u2x সমান কত হবে u2 cos theta 2 সমান m1 into v1x সমান হবে v1 cos phi 1 আর m2 into v2x সমান হবে v2 cos phi 2। এটা হচ্ছে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ। একই রকম ভাবে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ লাগালে কি হবে দেখো m1 u1y plus m2 u2y সমান হবে m1 v1y plus m2 v2y। অতএব m1 u1y সমান হবে u1 sin theta 1 plus m2 u2y সমান হবে u2 sin theta 2 সমান m1 v1y সমান হবে v1 sin phi 1 plus m2 আর v2y সমান হবে v2 sin phi 2। এবারে বস্তুটির সংঘর্ষ যদি স্থিতিস্থাপক হয় তাদের গতিশক্তিও কি হবে সংরক্ষিত থাকবে। সেক্ষেত্রে সংঘর্ষের আগে বস্তুটির মোট গতিশক্তি সমান সংঘর্ষের পরে বস্তুটির মোট গতিশক্তি। অর্থাৎ গতিশক্তির সংরক্ষণ সূত্র লাগালে half of m1 u1 square plus half of m2 u2 square সমান হবে half of m1 v1 square plus half of m2 v2 square। এবারে এর একটা স্পেশাল কেস আমরা আলোচনা করব। যদি বস্তুকণা দুটি সংঘর্ষের আগে একই সরলরেখা বরাবর গতিশীল থাকে বা গতিশীল ছিল তখন তাহলে আমরা দেখব যে m1 ভরের বস্তুকণা সে যাচ্ছিল u1 বেগে এবং m2 ভরের বস্তুকণা সে যাচ্ছিল u2 বেগে। এবার এরা যখন সংঘর্ষ করলো, সংঘর্ষ করার পর আমরা যদি একটু অক্ষগুলো এঁকে নিই, এদিকটা হয়ে গেল x অক্ষ আর এদিকটা হয়ে গেল y অক্ষ। এবার সংঘর্ষের পর
m1 ভরের বস্তুকণা এদিকে চলে এসছে আর m2 ভরের বস্তুকণা এদিকে গেছে এবং এরা যথাক্রমে x অ্যাক্সিসের সাথে φ2 এবং φ1 কোণ করেছে, অর্থাৎ m1 x অ্যাক্সিসের সাথে φ1 কোণ করেছে আর m2 x অ্যাক্সিসের সাথে φ2 কোণ করেছে। তাহলে এদের বেগগুলো দেওয়া আছে সংঘর্ষের পর, এটা হচ্ছে v1 আর m2 এর ক্ষেত্রে বেগটা দেওয়া আছে v2। তাহলে এদের আবার উপাংশ বিভাজন করব। উপাংশ বিভাজন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে θ1 আর ইকুয়াল টু θ2 যেটা সেটা কত 0, অর্থাৎ আগের যেটাই θ1 θ2 আকারে দেওয়া ছিল সেটা তাহলে হয়ে যাবে 0। এই যে এখানে θ1 আর θ2 দেওয়া ছিল কোণগুলা, তাই না? তাহলে সেগুলো হয়ে যাবে এখন কি 0। তাহলে যদি u1 u2 হয় তাহলে বস্তুকণা দুটির সংঘর্ষ সম্ভব। তাহলে সংঘর্ষ করলে বস্তুকণাটির ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে প্রথম কাজ আমাদের x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো, একটা যে সংঘর্ষের আগে আর একটা যে সংঘর্ষের পর। তাহলে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ লাগালে সংঘর্ষের আগে ভরবেগ কত m1 u1 প্লাস m2 u2 সমান সংঘর্ষের পর। সংঘর্ষের পর বস্তুকণার x অক্ষ বরাবর ভরবেগ বার করতে গেলে আমাদের উপাংশ বিভাজন করতে হবে। m1 ভরের বস্তুকণা যেহেতু v1 বেগে যাচ্ছিল, তাহলে m1 ভরের বস্তুকণার x অক্ষ বরাবর ভরবেগ কত m1 v1 cos φ1 আর m2 ভরের বস্তুকণার x অক্ষ বরাবর ভরবেগের উপাংশ হবে m2 v2 cos φ2। এবার আমরা y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো। তাহলে y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র লাগালে সংঘর্ষের আগে y অক্ষ বরাবর m1 এবং m2 ভরের যেহেতু কোনো উপাংশ ছিল না, তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস 0 সমান সংঘর্ষের পর m1 ভরের বস্তুকণার যে ভরবেগ তা হচ্ছে নিচের দিকে, সেজন্য ওটাকে মাইনাস ধরবো, আর m2 ভরের বস্তুকণার ভরবেগ যেহেতু উপরের দিকে আছে সেজন্য ওটাকে প্লাস ধরবো। তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ m1 v1 sin φ1 প্লাস m2 v2 sin φ2। অতএব এখানে একটু সলভ করলে এটা হবে m1 v1 sin φ1 equal to m2 v2 sin φ2। তাহলে x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে 1 নম্বর সমীকরণ দাও আর y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্রটাকে 2 নম্বর সমীকরণ দাও। এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ সলভ করলে আমরা সংঘর্ষের পর যে বেগগুলো আছে সেগুলোর মান বার করতে পারবো। এবার দেখো স্থির অনুভূমিক তলের সঙ্গে পতনশীল বস্তুর সংঘর্ষ। ধরে নাও এখানে একটা স্থির অনুভূমিক তল আছে, সেই তলের উপরে এসে কোনো একটা বস্তু এসে পড়বে। ধরে নাও এই উচ্চতা থেকে কোনো একটা বস্তু এসে পড়লো। এবার যখন সে এই উচ্চতা থেকে এসে পড়বে, তাহলে এখানে পড়ার পর সে ড্রপ খেয়ে আবার কিছুটা উচ্চতা উঠবে। ধরে নাও দ্বিতীয় ক্ষেত্রে সে যে উচ্চতাটা উঠলো সেটা হচ্ছে এই উচ্চতা। এবার আমাদের এখানে বার করতে হবে যে এই যে স্থির অনুভূমিক তল ছিল তার সংঘর্ষ গুণাঙ্ক যদি ই হয়, তাহলে ধাক্কা লাগার পর সে যে উচ্চতাটা উঠছে সেটা সংঘর্ষ গুণাঙ্ক, এবং যখন বস্তুটি এই
এই যে উচ্চতা থেকে পড়ছিল তখন তার এইখানে যে বেগ হয়েছিল তার সাথে কি হবে রিলেটেড। তাহলে প্রথম কাজ, কোন বস্তু এই উচ্চতা থেকে পড়লে তার অন্তিম বেগ v ইকুয়াল টু কত, √2gh। এটা আমরা একমাত্রিক গতির সমীকরণ থেকে পড়েছি। মানে এখান থেকে বস্তুকণা পড়লো, এখানে যখন পৌঁছালো তার বেগ হলো কত, √2gh। এবার সংঘাত গুণাঙ্ক যদি e হয় তাহলে e সমান আমরা কি পড়েছিলাম, ধাক্কা লাগার পর বা সংঘর্ষের পর বস্তুর বেগ। তাহলে সংঘর্ষের পর বস্তু কত বেগে উঠবে সেটা আমরা জানি না, ধরে নিলাম বস্তুকণাটি u বেগে উঠলো। তাহলে u বাই যখন বস্তুকণাটি পড়ছিল তখন যে বেগে এসে পড়েছিল সেটা কত, v। অর্থাৎ u সমান হয়ে গেল e ইন্টু v। এখন দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটি এই উচ্চতা যেহেতু উঠেছিল, তাহলে আমরা যে সমীকরণটা লাগাবো, তাহলে অন্তিম বেগ এখানে কত, 0, আর এখানে বেগ ছিল কত, u। তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার মাইনাস 2g ক্যাপিটাল H। তাহলে এবার এখানে u এর মান বসিয়ে দিলে স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2gh। তাহলে h ইকুয়াল টু হবে স্কোয়ার বাই 2g ইন্টু ভি স্কোয়ার। এবার আমরা যে প্রথমে যে বার করেছিলাম, যখন এই উচ্চতা থেকে বস্তু পড়ছিল তার অন্তিম বেগ v ইকুয়াল টু √2gh বেরিয়েছিল, সেখান থেকে আমরা ভি স্কোয়ার সমান লাগাবো, সেখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh। তাহলে ভি স্কোয়ার বাই 2g ইকুয়াল টু h। তাহলে সেটা এখানে এনে বসিয়ে দিলে এটা হয়ে যাবে কত, স্কোয়ার ইন্টু h। তাহলে এটা হচ্ছে বস্তুকণাটি একবার সংঘাতের পর যে উচ্চতা উঠেছে তা তার প্রাথমিক যত উচ্চতা থেকে নেমেছিল তার সঙ্গে এইভাবে রিলেটেড। এবার এখান থেকে আমাদের অনেক সময় কোশ্চেন দেয় যে বস্তুকণাটি স্থির হওয়ার আগে পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করে। তাহলে স্থির হওয়ার আগে পর্যন্ত মোট কত দূরত্ব অতিক্রম করবে সেটা বার করার জন্য প্রথম ক্ষেত্রে দেখো বস্তুটি যে উচ্চতা নেমেছিল সেটা কত, h। তারপরে বস্তুটি এই উচ্চতা উঠেছে, আবার এই উচ্চতা নামবে, তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলো, 2h। তারপরে আমরা যদি অন্য কোনো ডিস্টেন্স ধরি, মানে এখান থেকে বস্তুকণাটি আবার পড়লো, যে পড়ে সে যদি এরপরে দ্বিতীয় ক্ষেত্রে যদি h1 উচ্চতা উঠে, তাহলে সেটাও আবার উঠবে আবার নামবে, তাহলে এটা কত হবে, 2h1। তো এখান থেকে আমরা আবার লাগিয়ে দেখব যে h1 ইকুয়াল টু হবে e⁴ ইন্টু h। এটা ক্যালকুলেশন করে তোমরা বার করতে পারো, না হলে একটু করে দিচ্ছি সাইডে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে বস্তুকণা যখন আবার পড়লো তখন তার বেগ ইকুয়াল টু যদি আমরা v1 ধরি সেটা কত হবে, √2gh। এবার ধাক্কা মারার পর বস্তুকণাটি আবার যেহেতু উপরের দিকে উঠবে, তাহলে সেই উপরের দিকে ওঠার মুহূর্তে বেগটা যদি আমরা u1 ধরি, তাহলে সেই u1 ইকুয়াল টু আবার কত হবে, e ইন্টু v1। তাহলে সে উচ্চতা উঠলো কত, h1।
তাহলে অন্তিম অবস্থায় তার বেগ কত 0। তাহলে যদি এখানে বেগ 0 হয়ে যায় তাহলে আমরা লাগাবো আবার 0 স্কয়ার সমান u1 এর স্কয়ার মাইনাস 2g ইন্টু উচ্চতা উঠেছে কত h1। তাহলে এখান থেকে পাবো h1 সমান হচ্ছে u1 স্কয়ার বাই 2g। তাহলে u1 স্কয়ার করলে হবে কত স্কয়ার ইন্টু v1 স্কয়ার বাই 2g। এবার v1 স্কয়ার বাই 2g সমান কত হবে স্কয়ার ইন্টু h। আবার h সমান কত বেরিয়েছিল স্কয়ার ইন্টু h। তাহলে সেটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে e টু দি পাওয়ার 4 ইন্টু h। তো এরকম করে তারপরে আরো দ্বিতীয় ক্ষেত্রে এরকম ডবল ডবল দূরত্ব অতিক্রম করবে। তাহলে মোট যে দূরত্ব যাবে সেটা আমরা লিখতে পারি d যদি ধরি তাহলে d ইকুয়াল টু হবে h প্লাস 2 ইন্টু স্কয়ার h প্লাস 2 into e to the power 4h plus 2 into e to the power 6h plus dot 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 up to infinity। সমান h প্লাস এই যে সমীকরণটা আছে এখান থেকে যদি আমরা 2 into স্কয়ার h কমন নিয়ে নিই তাহলে এটা আসবে 1 প্লাস স্কয়ার প্লাস e to the power 4 প্লাস ইনফিনিটি সমান h প্লাস 2 into স্কয়ার h হোল ইনটু আমরা লিখতে পারি এটাকে 1 মাইনাস স্কয়ার হোল টু দি পাওয়ার -1। মানে এটা একটা বিস্তৃতির একটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে 1 মাইনাস স্কয়ার হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু হবে 1 প্লাস স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 4 প্লাস e টু দি পাওয়ার 6 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তো এটা আমরা যদি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 ও লাগাই তাতেও আসবে এরকম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস x4 প্লাস আপ টু ইনফিনিটি। এগুলো সব ম্যাথমেটিক্সে পড়বে। তাহলে এই সমীকরণ থেকে এটা হলো তাহলে h প্লাস 2 ইন্টু স্কয়ার h বাই 1 মাইনাস স্কয়ার অর্থাৎ সূচকের নিয়ম অনুসারে -1 পাওয়ার ছিল নিচে নামিয়ে দিয়েছি সমান এখানে লসাগু করলে হবে কত 1 মাইনাস স্কয়ার তাহলে h এর সঙ্গে গুণ হয়ে যাবে ওটা তাহলে h ইন্টু 1 মাইনাস স্কয়ার প্লাস হবে 2 স্কয়ার h ইকুয়াল টু হবে তাহলে h মাইনাস স্কয়ার h প্লাস 2 স্কয়ার h বাই 1 মাইনাস স্কয়ার। এখানে একটা স্কয়ার h কেটে দাও আর এখানে 2টা কেটে দাও কারণ দুটো আছে আর এখানে একটা মাইনাস হয়ে গেল তাহলে আর একটা থাকবে তাহলে এটা হবে h মাইনাস প্লাস স্কয়ার h বাই 1 মাইনাস স্কয়ার সমান h কমন নিলে এটা আসবে 1 প্লাস স্কয়ার আর নিচে আসবে 1 মাইনাস স্কয়ার। তাহলে এটা হচ্ছে স্থির হওয়ার আগে পর্যন্ত মোট যে দূরত্ব অতিক্রম করবে তার রাশিমালা। তাহলে d ইকুয়াল টু হবে h হোল ইনটু 1 প্লাস স্কয়ার বাই 1 মাইনাস স্কয়ার। এবার দেখো এই সংঘাত গুণাঙ্ক e যদি না থাকতো তাহলে বস্তুকণা যত বেগে পড়তো ঠিক তত বেগ নেই উঠে যেত। মানে এইখানে দেখো e সমান যদি u বাই v না হতো তাই না তাহলে e সমান 1 হলে মানে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে তখন তাহলে u ইকুয়াল টু v হতো কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে e ইকুয়াল টু কত 1। তাহলে এটা এক ধরনের আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ অর্থাৎ e এর মান এখানে আছে ঠিক আছে। এই e এর মান অবশ্যই 1 এর থেকে কম হবে 1 এর থেকে বেশি হওয়া সম্ভব নয় আর 1 হলে তো যত বেগে
নামলো তত বেগ নিয়ে উঠে যাবে, আর ই এর মান 1 এর থেকে কম হলে তখন যেহেতু পড়ার পর বেগটা কমে যাচ্ছে একটু, সেই জন্য বস্তুটি কম উচ্চতা উঠছে। এরপরে দেখো স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত বস্তুটি মোট কত সময় নেবে। তাহলে প্রথম ক্ষেত্রে বস্তুটি নামছিল কত, এই উচ্চতা, তাহলে এই উচ্চতা নামতে বস্তুটির যে সময় লাগে সেটাকে আমরা যদি টি ধরি, তাহলে এই সমান হবে কত, হাফ জি টি স্কোয়ার। তাহলে টি ইকুয়াল টু হবে কত, √2h/g। তাহলে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে বস্তুটি পড়তে যে সময় নিচ্ছে। আচ্ছা, এবারে প্রথম ক্ষেত্রে বস্তুটি যখন নামলো, নেমে যখন এই অনুভূমিক স্থির তলে যখন ধাক্কা খাবে, তারপরে বস্তুটি যদি এই উচ্চতা ওঠে, তাহলে সেই এই উচ্চতা উঠতে আবার কত সময় নেবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে সেই উচ্চতার মানে প্রথম সংঘাত এবং দ্বিতীয় সংঘাতের মধ্যবর্তী মোট সময় যদি টি অতিবাহিত হয়, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, প্রথমবার একটা বস্তুটা এসে পড়লো, তারপরে সে আবার উঠবে, তারপরে আবার কি হবে, আবার তত উচ্চতা থেকে আবার নিচে নামবে। তাহলে এই প্রথম সংঘাত এবং দ্বিতীয় সংঘাত, ঠিক আছে, প্রথম সংঘাত এবং দ্বিতীয় সংঘাতের মধ্যবর্তী সময় যদি টি হয়, তাহলে আমরা লাগাতে পারি সরণগত বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে এসে পৌঁছে গেছে, তাহলে সরণ হচ্ছে 0, সমান প্রথম সংঘাতের পর বস্তুর ঊর্ধ্বমুখী বেগ যদি আমরা ইউ ধরে নিই, তাহলে সেই ইউ ইন্টু টি মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে ইউ ইন্টু টি সমান আসবে হাফ জি টি স্কোয়ার। তাহলে একটা টি কেটে দাও, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে 2u/g। এবারে ইউ সমান কত হবে সেটা বার করতে হবে। তাহলে বস্তু কণাটি যখন এই উচ্চতা থেকে পড়ছিল এখানে, তখন এখানে বেগ কত হবে, v ইকুয়াল টু √2gh। তাহলে সংঘাত গুণাঙ্কের ডেফিনেশন অনুসারে E ইকুয়াল টু হবে u/v, ঠিক আছে, অর্থাৎ u ইকুয়াল টু vu। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু ই ইন্টু v/g সমান 2 ইন্টু ই ইন্টু ভি এর মান হচ্ছে √2gh/g সমান 2e ইন্টু √2gh/g স্কোয়ার, মানে পুরোটাকে রুটের ভিতরে ঢুকিয়ে দিলাম, সমান এটা হয়ে যাবে 2e ইন্টু √2h/g। তাহলে এটা হয়ে গেল কত, 2e ইন্টু টি। একই রকম ভাবে দ্বিতীয় ও তৃতীয় সংঘাতের মধ্যবর্তী সময় যদি টি ড্যাশ হয়, তাহলে সেই টি ড্যাশ ইকুয়াল টু হবে 2 ইন্টু ই স্কোয়ার ইন্টু টি। আবার তৃতীয় এবং চতুর্থ সংঘাতের মধ্যবর্তী সময় যদি আমরা টি ডবল ড্যাশ ধরি, সেটা হয়ে যাবে 2 ইন্টু ই কিউব ইন্টু টি। তাহলে স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিবাহিত সময় t1 হলে t1 ইকুয়াল টু হবে t প্লাস 2e ইন্টু টি প্লাস 2 ইন্টু ই স্কোয়ার টি প্লাস 2 ইন্টু ই কিউব টি আপ টু ইনফিনিটিভ সমান টি প্লাস এই বাকি যে সমীকরণটা আছে এখান থেকে যদি 2et কমন নিয়ে নিই আমরা, তাহলে থাকবে 1 প্লাস ই প্লাস স্কোয়ার প্লাস ডট 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 আপ টু ইনফিনিটিভ সমান আসবে টি প্লাস 2et
আর এই যে সমীকরণটা এসছে এটাও বিস্তৃতির সমীকরণ, এটাকে লিখতে পারি 1 মাইনাস ই হোল টু দি পাওয়ার মাইনাস 1। এটা সমান হবে টি প্লাস 2et বাই 1 মাইনাস ই সমান লসাগু হবে 1 মাইনাস ই, তাহলে টি মাইনাস ইটি প্লাস 2et ইকুয়াল টু হবে টি প্লাস ইটি বাই 1 মাইনাস ই। তাহলে এখান থেকে কমন নিলে টি 1 প্লাস ই বাই হবে 1 মাইনাস ই। তাহলে মোট অতিবাহিত সময় t1 সমান হচ্ছে টি হোল ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। এবার টি এর মান প্রথমে বের করে রেখেছিলাম √2h/g, এটা হয়ে যাবে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই হোল ইন্টু √2h/g। এবার দেখো অনুভূমিক তল দ্বারা প্রযুক্ত বলের ঘাত। ধরা যাক পড়ন্ত বস্তুর ভর m, অর্থাৎ যে বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় পড়ছিল সেই উচ্চতাটা যেহেতু আমরা জানি h, এবং বস্তুর ভর যদি m হয় তাহলে সেখানে অনুভূমিক তলে যখন এসে পৌঁছালো তখন তার বেগ হবে কত, √2gh। এবার পড়ার পর বা সংঘাতের পর সে একটা বেগ নিয়ে আবার উপরের দিকে উঠবে, সেই বেগটাকে আমরা ধরবো u। সেই u সমান হবে সংঘাত গুণাঙ্ক ইন্টু ভি। তাহলে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন সমান ফাইনাল ভরবেগ মাইনাস ইনিশিয়াল ভরবেগ। তো ফাইনাল ভরবেগ কত, mev, মাইনাস ইনিশিয়াল ভরবেগ কত, m ইন্টু মাইনাস অফ ভি। কেন মাইনাস দিলাম, কারণ যেহেতু বস্তুটা প্রথমে নিচের দিকে পড়ছিল সেজন্য সেটাকে নেগেটিভ ধরা হয়েছে, আর যখন দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটা উপরের দিকে উঠলো তখন সেই বেগটাকে পজিটিভ ধরা হয়েছে। তো এটা হয়ে যাবে তাহলে mev প্লাস mv সমান mv কমন নিলে এটা আসবে কত, 1 প্লাস ই। এবার ভি এর মান বসিয়ে দিলে এটা হবে m ইন্টু √2gh হোল ইন্টু 1 প্লাস ই। এরপরে দেখো সংঘাতের ফলে গতিশক্তি হ্রাস। তাহলে যখন বস্তুটি পড়ছিল তখন গতিশক্তি কত ছিল, পড়ার শেষ মুহূর্তে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ বস্তুকণাটি যখন এই উচ্চতা থেকে নামলো, নেমে নেমে যখন এই উচ্চতায় এখানে পৌঁছে গেল, এখানে বেগ ভি ইকুয়াল টু কত ছিল, √2gh। এটা হচ্ছে এই উচ্চতা নেমেছিল, তাহলে এখানে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তারপর বস্তুকণাটি আবার উপরের দিকে উঠবে, উপরের দিকে ওঠার বেগ যদি ইউ হয় তাহলে সংঘাত গুণাঙ্ক ই ধরলে সেই ইউ ইকুয়াল টু হয়ে যাবে ই ইন্টু ভি। তাহলে আবার ওঠার মুহূর্তে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ইন্টু স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির হ্রাস সমান হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইন্টু স্কোয়ার ভি স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার কমন নিলে এটা আসবে 1 মাইনাস স্কোয়ার। এবার ভি এর মান বসিয়ে দাও, তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইকুয়াল টু হবে 2gh হোল ইন্টু 1 মাইনাস স্কোয়ার। তাহলে এখানে 2 কেটে দাও, তাহলে এটা হয়ে যাবে mgh ইন্টু 1 মাইনাস স্কোয়ার। এবার একটি অঙ্ক দেখো, বলছে একটি গোলক খানিকটা উচ্চতা থেকে একটি স্থির অনুভূমিক তলের উপর পড়লো এবং সেখানে প্রতিক্ষেপের পর আবার 1 সেকেন্ড পরে ওই তলে এসে পৌঁছালো। সংঘর্ষ গুণাঙ্ক 1/4 হলে প্রথমে গোলকটি কত উচ্চতা থেকে পড়েছিল। এই অঙ্কটা কিভাবে করব দেখো।
তাহলে প্রথমে গোলকটি কিছুটা উচ্চতা থেকে পড়েছিল, সেই উচ্চতা ধরে নিলাম কত h। তাহলে এই উচ্চতা থেকে সে যদি পড়ে থাকে, তাহলে পড়ার পর সে আবার উপরের দিকে গেছে, দিয়ে বলছে উপর দিয়ে যাওয়ার পর আবার 1 সেকেন্ড পরে এসে সে এখানে পৌঁছেছে। তাহলে এই যে মোট অতিবাহিত সময় এখানে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে কত 1 সেকেন্ড। তাহলে সংঘর্ষ গুণাঙ্ক 1/4 হলে প্রথমে গোলকটি কত উচ্চতা থেকে পড়েছিল। বস্তু কণাটি এই উচ্চতা থেকে পড়লে অনুভূমিক তলের উপর যে বেগে আছড়াবে সেই বেগটা হবে √2gh। তারপর সে প্রতিক্ষিপ্ত হবে ধরে নিলাম u বেগে। তাহলে u বেগে যদি সে প্রতিক্ষিপ্ত হয়, তাহলে মোট অতিবাহিত সময় সমান হবে কত 2u/g। মানে এখান থেকে প্রতিক্ষিপ্ত হওয়ার পর আবার ঘুরে এসে এখানে পড়তে মোট যে সময় নিয়েছে সেটা হলো 2u/g। তাহলে সেটা সমান দেওয়া আছে কত 1 সেকেন্ড। তাহলে এখান থেকে u সমান পাবো কত g/2। ঠিক আছে। এবার সংঘাত গুণাঙ্কের যে সম্পর্ক, সেটাতে আমরা জানি সংঘাত গুণাঙ্ক E = অপসারণ বেগ মানে সংঘর্ষের পর অপসারণ বেগ বাই পরস্পর কাছে আসার বেগ মানে v। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি EV = U সমান কত g/2। তাহলে v হচ্ছে g/2e সমান g/2 × এর মান দেওয়া আছে 1/4। তাহলে হয়ে গেল কত 2g। এবার প্রথম ক্ষেত্রে যে বস্তুটা নেমেছিল এই উচ্চতা, তখন তার বেগ হয়েছিল কত √2gh। √2gh = 2g। তাহলে বোথ সাইডে স্কয়ার করে দাও, তাহলে 2gh সমান হচ্ছে 4g²। তাহলে একটা g কেটে দাও, তাহলে h = হবে 4g/2 সমান হচ্ছে 2g সমান 2 × g এর মান যদি 9.8 বসাও, তাহলে এটা হয়ে যাবে কত 19.6 মিটার। অর্থাৎ বস্তু কণাটি 19.6 মিটার উচ্চতা থেকে পড়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওয়ে আমরা আরো কিছু ভালো ভালো অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে গিয়ে যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।